কুয়াশামাখা অন্ধকারে রাতে আসছে সে আসছে, কেউ জানে না কি হবে এখন। জীবনের যবনিকা নামবে যখন আসছে সে আসছে। রেইনবো মিডিয়া স্টুডিওতে আপনাকে জানাই স্বাগত। জীবনের যবনিকা নামবে যখন আসছে সে আসছে এখন। খুনটা আপনিই করেছেন। আমার দিকে তীক্ষ্ণভাবে তাকিয়ে বললেন বিখ্যাত ডিটেকটিভ সিজার মিলান। সংক্ষেপে তাকে সবাই সি মিলান বলেই ডাকে। সি মিলান পেশাদারী ডিটেকটিভ। তিনি স্বাধীনভাবে কাজ করতে পছন্দ করেন। তবে পুলিশের স্পেশাল ইন্টেলিজেন্স বিভাগে তার অনেক বন্ধু রয়েছে, যাদের সাহায্য তিনি মাঝে মধ্যেই পেয়ে থাকেন। যদিও সাহায্য যে একতরফা হয় তেমন না। বিভিন্ন সময় পুলিশকেও তিনি বিভিন্ন জটিল কেস সমাধান করতে সাহায্য করেছেন। এই পেশায় আসার আগে তিনি ডাক্তারি পেশায় ছিলেন। সেখানে একটা ঝামেলা হওয়াতে সেটা মাঝপথে ছেড়ে দিতে হয় তারপরে বাধ্য হয়ে তাকে বেছে নিতে হয় অন্য পেশা। আর আমি একজন সাধারণ মানুষ। আমার পেশা ব্যবসা। বর্তমানে ডিটেকটিভ ভদ্রলোকের ঠিক উল্টো দিকের একটা চেয়ারে হেলান দিয়ে বসে আছি আমি। খুব ঢিলেঢালাভাবে বসেছি, তাই আমার পা দুটো ছোট্ট চারকোনা টেবিলটার ঠিক ওপাশে বসা সি মিলানের পা দুটোকে প্রায় ছুঁই ছুঁই করছিল। আমি একটা হাই তুলতে তুলতে বললাম, আমি যে খুন করিনি সেটা আমি যেমন ভালো করে জানি, তেমনি আপনিও ভালো করে জানেন। শুধু শুধু আমাকে ফাঁসানোর চেষ্টা করে কি লাভ? ডিটেকটিভ টেবিলের ওপর মাথা রেখে উপর হয়ে পড়ে থাকা লাশটাকে দেখিয়ে বললেন, এই লোকের কপালের ফুটো আর 9mm উইলসন অ্যান্ড স্মিথ পিস্তলের হাতের ছাপ, কিন্তু সে কথা বলবে না। আমি নীরসভাবে পড়ে থাকা লাশটার দিকে তাকালাম। একদম কম কষ্টে মৃত্যু বলতে যেটা বোঝায়, এই লোকের ঠিক সেটাই হয়েছে। মাথার মধ্যে সোজাসুজি কয়েকটা গুলি। মস্তিষ্কের সাথে সাথেই মৃত্যু, আর তার একটু পরেই দেহটাও নিথর হয়ে পড়েছিল। বেচারা চেয়ার থেকে নড়ে মাটিতেও পড়তে পারেনি। মাথাটা সোজা এসে টেবিলের ওপর পড়েছে। ছোট টেবিল, তাই লোকটার দেহের অর্ধেকটাই মোটামুটিভাবে পুরো টেবিলের অর্ধেকের বেশি জায়গা দখল করে নিয়েছে। তার মাথা থেকে বেরিয়ে আসা রক্তে টেবিলটা ভেসে গিয়েছে, আর মেঝেতেও বেশ খানিকটা রক্ত পড়ে এখন কেমন কালো ছোপের মতো তৈরি হয়েছে বিভিন্ন জায়গায়। একটা দীর্ঘশ্বাস ফেলে আমি টেবিলের ওপর লাশটাকে অতিক্রম করে ডিটেকটিভের দিকে তাকিয়ে বললাম, তাতে কিছুই প্রমাণ হয় না। সি মিলান টেবিলের ওপর পড়ে থাকা 9mm পিস্তল আঙুল দিয়ে দেখিয়ে কঠোরভাবে বললেন, আপনি কি অস্বীকার করতে পারেন যে এই পিস্তল আপনার? না, ছোট্ট করে জবাব দিলাম আমি। আসলে অস্বীকার করার কোনো প্রশ্নই আসে না। পিস্তলটা আমারই। ব্যবসার কিছু ঝুঁকির হাত থেকে বাঁচতেই ওটা আমার সবসময় সাথে রাখতে হয়। তবে পিস্তলটা অবৈধ নয়, আমার নামে ওটার লাইসেন্স আছে। লাইসেন্স নাম্বার I236576। তাহলে কিভাবে আপনি এখনো দাবি করছেন যে আপনাকে ফাঁসানো হচ্ছে? বন্দুক আপনার, হাতের ছাপ আপনার, আর খুন আপনি করেননি এটা বললে কেউ বিশ্বাস করবে না? করা উচিত? আজ শুনবেন একটি অন্য ধারার গোয়েন্দা তদন্ত কাহিনী।
গল্পটি লিখেছেন বাংলাদেশের লেখক প্রান্ত সাহা। আমাদের নির্বাচনে ও উপস্থাপনায় এই অন্যরকম গোয়েন্দা গল্পটি শুনে দেখুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। গল্পের টুইস্ট আপনাদের মুগ্ধ করবেই। আর ভালো লাগলে এখনো আমাদের চ্যানেল রেইনবো মিডিয়াকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করে দেবেন, সেই সাথে লাইক, কমেন্ট, শেয়ারের কথাও ভুলবেন না। আসুন তাহলে শুরু করা যাক আজকের গল্প, প্রমাণ। একসাথে আমার দিকে অনেকগুলো প্রশ্নবাণ নিক্ষেপ করলেন ডিটেকটিভ। আমি আমার আলসেমি ভাবটা ধরে রেখে উদাসীনভাবে জবাব দিলাম, দেখুন মিলান সাহেব, বন্দুকে হাতের ছাপ থাকলেই যে সেটা খুনির হাতের ছাপ এটা যেমন জরুরি নয়, তেমনি হাতের ছাপ না থাকলেই যে ওই বন্দুক দিয়ে খুন করা হয়নি সেটাও জরুরি নয়। আর এইসব তো আমার থেকে আপনি ভালো জানেন, তাই না? আপনি বিখ্যাত ডিটেকটিভ, কত বড় বড় সমস্যার সমাধান বের করেছেন। আর আমার বিদ্যা তো সেই গদ বাঁধা কিছু রহস্য উপন্যাস থেকে সঞ্চয় করা। আমি যখন এটা বুঝতে পারছি তখন আপনারও বোঝা উচিত যে এইভাবে আমাকে দোষী প্রমাণ করা যাবে না। সি মিলান আমার সাথে একটা সাইকোলজিক্যাল গেম খেলার চেষ্টা করছেন সম্ভবত। তিনি আবার বললেন, হ্যাঁ, আপনি তাহলে এখনো স্বীকার করছেন না? বন্দুক আপনার, গুলি আপনার, হাতের ছাপ আপনার, লাশ আপনার সামনে, তবুও আপনি স্বীকার করছেন না? এবারে আমার মেজাজ ভীষণ গরম হয়ে উঠল। আমি টেবিলে একটা থাপ্পড় মেরে বলে উঠলাম, আরে থামুন তো ভাই, কালই সেই এক কথা, বন্দুক হাতের চাপ গুলি, বন্দুক হাতের চাপ গুলি। বারবার এইসব বলে কোনো লাভ নেই, বুঝলেন না? নতুন কিছু থাকলে বলুন, আর না থাকলে বিদায় হন, বাকিটা পুলিশ এসে বুঝে নিতে পারবে। আমি বিদায় হতে বলাতে সম্ভবত ডিটেকটিভের আত্মসম্মানে কিছুটা আঘাত লাগলো। আমি দেখলাম উনি চুপ করে কি একটা চিন্তায় মগ্ন হয়ে গেলেন আর আনমনে নিজের মাথার চুলে হাত বুলোতে থাকলেন। আমি শুনেছি যে বড় কেসের জটিল কোনো সমস্যাতে উনি যখন আটকে যান তখন এভাবেই মাথার চুলে হাত বুলোন। আসলে আমাদের দেশে তো পেশাদারি ডিটেকটিভ খুব বেশি একটা নেই, তাই সত্যি কথা বলতে ওনার ব্যাপারে আগে থেকেই আমার কিছুটা কৌতূহল ছিল। আমি সি মিলানকে নিয়ে বেশ কিছু প্রবন্ধ পড়েছি, তার বেশ কিছু ইন্টারভিউও দেখেছি টেলিভিশনে। দেখে বেশ ভালোই লেগেছে সেসব, কিন্তু আজকে আর তাকে খুব একটা আমার ভালো লাগছে না। আসলে নিজের চিন্তার বিরুদ্ধে কিছু গেলে তখন সেটা যত ভালোই হোক, অশান্তি ছাড়া আর কোনো অনুভূতি সেটা দান করতে পারে না। এই লোক যখন প্রমাণ করতে চাইছেন যে আমিই খুনি, তখন কোনো না কোনোভাবে হয়তো প্রমাণ করার মতো একটা যুক্তিও তিনি দাঁড় করিয়ে ফেলতেই পারেন। পেশাদারি ডিটেকটিভদের ঘটনাই আলাদা, আর এই লোক তো একটা কেসেও ফেল করেনি, সবগুলোতেই সফল। তবে ভেঙে পড়লে আমার চলবে না, তাতে পরিস্থিতি আরো জটিল হয়ে যেতে পারে। বিপদে মাথা ঠান্ডা রাখাই হচ্ছে সব থেকে জরুরি কাজ। আমি বর্তমানে সেটাই করার চেষ্টা করে যাচ্ছি। বিরক্তির ভাবটা ধরে রেখে আমি আবার বললাম, কি ব্যাপার, এখনো যাচ্ছেন না যে? নাকি আরো কিছু বলার আছে আপনার? থাকলে বলে ফেলুন, আমার হাতে অনেক কাজ আছে, এইভাবে বসে থাকা যাবে না বেশিক্ষণ। এই লোককে বেশি লাই দিয়ে লাভ নেই, লাই দিলেই সে হনুমানের মতো মাথায় উঠে বসতে পারে, তখন বিস্তর ঝামেলা হয়ে যাবে। পেশাদারি ডিটেকটিভ খুব খারাপ জিনিস। কথাই আছে, কান টানলে মাথা আসে, কিন্তু এদের মাথা আনার জন্য কানের দরকার পড়ে না। কানের একটা লোম পেলেই হলো, পুরো শরীর টেনে নিয়ে চলে আসতে পারবে তাহলেই। সুতরাং তাকে আমার উদ্দেশ্য সম্পর্কে কোনো ধারণা করতে না দিলেই ভালো। কিন্তু পুলিশকে এই কথা বলে পার পাবেন না। সেটা নিয়ে আপনার না ভাবলেও চলবে, সেটা আমার আর পুলিশের ব্যাপার। সাইকোলজিক্যাল ভাবে আমাকে যে পরাস্ত করা যাবে না, সেটা সম্ভবত এতক্ষণে ডিটেকটিভ বুঝতে পেরে গিয়েছেন। তা ভালোই, উনি এটা বুঝতে পারুন, সেটাই আমার প্রধান উদ্দেশ্য। তবে তাই বলে উনি হাল ছেড়ে দেবেন সেটা ভাবাও ভুল হবে সম্ভবত।
আমি চুপচাপ বসে অপেক্ষা করতে থাকলাম তার পরের চালের জন্য। ব্যাপারটা এখন একটা দাবা খেলার পর্যায়ে চলে গিয়েছে। উনি আমাকে ফাঁদে ফেলার জন্যে একের পর এক চাল দিয়ে যাচ্ছেন, আর আমি সেগুলোকে সযত্নে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি। আমাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। সি মিলান তার পরবর্তী চাল চাললেন। তিনি ভুরু বাঁকিয়ে বললেন, আপনাকে দোষী প্রমাণ করার কিন্তু আরও অনেক উপায় রয়েছে। আমি তার মুখ থেকে কথা কেড়ে নিয়ে আমার মাথার পেছনে ঘরের ডান কোনায় লাগানো ক্লোজ সার্কিট ক্যামেরাটার দিকে আঙুল তুলে তাকে প্রশ্ন ছুড়ে দিলাম, আপনি কি ওই ক্যামেরা থেকে যে ভিডিও ফুটেজ পাওয়া যাবে সেটার কথা বলতে চাইছেন? আমার আঙুল অনুসরণ করে ডিটেকটিভ ক্যামেরাটা দেখলেন। সাথে সাথে তার চোখ দুটো বড় বড় হয়ে উঠল। সম্ভবত এতক্ষণ ক্যামেরার অস্তিত্ব লক্ষ্য করেননি তিনি। ক্যামেরাটা আসলে ঘরের একদম কোনায় লাগানো, আর জায়গাটা কিছুটা অন্ধকার, তাই আগে থেকে না জানা থাকলে চোখে পড়বে না। আমি জানি, কারণ এই ঘরে আমি সপ্তাহখানেক আগে আরও একবার এসেছি এই একই লোকের সাথে ব্যবসা সংক্রান্ত বিষয়ে কথা বলতে। আগেরবার কাজ হাসিল হয়নি, তাই আজকে আবার আমাকে এখানে আসতে হয়েছে। ডিটেকটিভ সি মিলান তার বড় হয়ে যাওয়া চোখ দুটোকে শুরু করে আমার দিকে ফিরে বললেন, এইসব ভিডিও ফুটেজ যে আজকাল অহরহ গরমিল করা যায় সেটা সবাই জানে। আমি চেয়ারের ওপর নিজের শরীরটাকে আরও একটু টেনে তুললাম। ভদ্রলোক ঠিক কথাই বলেছেন। আজকাল এসব নিয়ে অহরহ নয়ছয় হচ্ছে, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। আজকাল প্রযুক্তির যা উন্নয়ন হয়ে গিয়েছে তাতে এই সব প্রক্রিয়া একেবারে ছেলেখেলা হয়ে গিয়েছে, তাই প্রমাণ হিসাবে এটার মূল্যও অনেকাংশে কমে এসেছে। বাম হাতের কবজিটা ওপরে তুলে আমি ঘড়ির দিকে চোখ রাখলাম। 7টা বাজে। এখানে বেশিক্ষণ বসে থাকায় আমার অন্য কাজের অনেক সমস্যা হচ্ছে। এই ঝামেলা তাড়াতাড়ি মিটিয়ে এখান থেকে বের হতে পারলে হয়, কিন্তু ডিটেকটিভ যা দৃঢ় মনোবলের, তাতে ঝামেলা তাড়াতাড়ি মেটার আশা খুবই কম। আমি ঘড়ি লাগানো হাতটা নিচে নামাতে নামাতে প্রশ্ন করলাম, তা কি কি প্রমাণ আমার বিরুদ্ধে দেওয়ার কথা ভাবছেন আপনি? এই প্রশ্নে ডিটেকটিভ মনে হয় তার চিন্তার কিছুটা ছন্দ খুঁজে পেলেন। হাতে ধরে থাকা সাদা রুমালটা দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে তিনি বললেন, প্রথম কথা হচ্ছে আপনার মোটিভ। কিসের মোটিভ? আকাশ থেকে পড়ার মতো একটা ভাব করলাম আমি। মোটিভ তো আছেই। আপনি 3 মাস আগেই এই ভদ্রলোকের থেকে ব্যবসার কাজে 2 লক্ষ আমেরিকান ডলার লোন নিয়েছিলেন, কিন্তু সেটা এখনো ফেরত দেননি। আমি জানি সেটা আরও কয়েকদিন আগেই ফেরত দেওয়ার কথা ছিল, তবুও আপনি দেননি। এই ঘটনাটা যে ডিটেকটিভের নজর এড়াবে না সেটা আমার আগেই জানা ছিল। ব্যবসার জন্য টাকা নিয়েছি এটাও ঠিক, আর পরিমাণটাও একটু বেশিই ছিল। গত সপ্তাহে এসেছিলাম যাতে আরও কিছুদিন সময় বাড়ানো যায় সেই কথা বলতে। আজকেও সেই একই উদ্দেশ্যে এখানে আসা। আমাকে চুপ করে থাকতে দেখে সি মিলান বলে চললেন, টাকাটা ফেরত কেন দেননি সেটার কারণও কিন্তু আমি জানি। কি জানেন আপনি? আমি জানি যে 2 সপ্তাহ আগে আপনার কাপড়ের ফ্যাক্টরিতে আগুন লেগে গিয়েছে, সেখানে বিস্তর ক্ষতিও হয়েছে। আমি নিজের চোখে দেখেছি খবরটা, যদিও ভেতরে ঠিক কতটা জিনিস নষ্ট হয়েছে সেটা টেলিভিশনে বলেনি। আমার ধারণা আপনিই বলতে দেননি। বেশি লোক জানাজানি হলে তখন আপনার টাকা ফেরত দেওয়ার সময় বাড়ানোর ক্ষেত্রে সমস্যা হতো, কিন্তু শেষ পর্যন্ত ওই লোক টাকা ফেরত দেওয়ার সময় বাড়ায়নি, তাই আপনি বাধ্য হয়ে তাকে হত্যা করেছেন। কে? মৃত লোকটার দিকে তাকিয়ে তাঁর কথা শেষ করলেন ডিটেকটিভ। আমিও পড়ে থাকা লাশটার দিকে আবার তাকালাম। ভদ্রলোকের নাম সৃজন রহমান। খুবই ভালো আর অমায়িক স্বভাবের মানুষ ছিলেন তিনি। আমার এক কথাতেই অনেকগুলো টাকা ধার দিতে রাজি হয়ে গিয়েছিলেন। অনেক টাকা থাকলে মানুষ কেমন একটা পিশাচ প্রকৃতির হয়ে যেতে থাকে, কিন্তু এই ভদ্রলোকের মাঝে আমি কখনো তেমন কিছু দেখিনি। প্রায় 2 বছর ধরে আমার সাথে তার পরিচয়। আগেও কয়েকবার ধার নিয়েছি তার কাছ থেকে, কিন্তু কখনো কোনো সমস্যা হয়নি এটা নিয়ে। তার সাংসারিক জীবনও বেশ ঝামেলা মুক্ত। বিয়ে করেছিলেন একবার, কিন্তু বেশ কয়েক বছর আগে স্ত্রী পরলোক গমন করেছেন, আর সন্তানেরও কোনো বালাই নেই তার।
তাকে এভাবে মরে পড়ে থাকতে দেখে আমার খুবই খারাপ লাগছিল। আমি সৃজন রায়মানের লাশের ওপর থেকে চোখ সরিয়ে নিলাম। তারপর সি মিলানের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকা করে বললাম, আপনি চাইলে আপনার পুলিশ বন্ধুদের ফোন করে আমার ফ্যাক্টরির ক্ষয়ক্ষতির ব্যাপারে জিজ্ঞাসা করে দেখতে পারেন। তাদের কাছে সমস্ত তথ্যই দেওয়া রয়েছে। তবে কোনো লাভ হবে বলে তো মনে হয় না। এই খুনের মোটিভের সাথে আমাকে যুক্ত করার মতো কোনো তথ্যই আপনি সেখানে পাবেন বলে আমার মনে হচ্ছে না। কিন্তু আপনার খুনের চাক্ষুষ সাক্ষী তো রয়েছে। আমি সাক্ষী হিসেবে কিন্তু খুবই অনন্য। সাধারণত লোকে আমার কথা বিশ্বাস করে। আমার ভালো ট্র্যাক রেকর্ড আমার বক্তব্যকে আরও জোরালো করে তোলে। আমার ধারণা আপনি কোনোভাবেই রেহাই পাবেন না। কমপক্ষে 12 বছরের জেল আপনার হবেই, ফাঁসিও হতে পারে। আমার দিকে একটা বিজয়ীর হাসি ছুড়ে দিলেন সি মিলান। তার চোখে মুখে একটা প্রাপ্তির ভাব সুস্পষ্ট। একটা কেস যখন সমাধান করে ফেলেন তখন তিনি ঠিক এই রকম একটা হাসি হাসেন। আমি বই পড়ে জেনেছি সেটা। লেখক খুব প্রাঞ্জল ভাষায় বর্ণনা করেছেন, তাই এখনো মনে রয়েছে আমার ঠিকঠাক। কিন্তু সি মিলান একটা বড় ভুল করে ফেলেছেন। আমি তার দেখা আর 10টা সাধারণ অপরাধীর মতো নয়। আমি অন্য মানুষ। আমাকে ফাঁদে ফেলা এত সহজ নয়। আমি ডিটেকটিভের হাসিটা সপ্রতিভভাবে ফিরিয়ে দিয়ে বললাম, আমি যদি বলি খুনটা আপনি করেছেন। আমি? হ্যাঁ, আচ্ছা, কি প্রমাণ আছে আমি খুনটা করেছি? টেবিলের ওপর পড়ে থাকা পিস্তলটার দিকে তাকিয়ে আমি বললাম, প্রমাণ আছে। তাই নাকি? হ্যাঁ। কি প্রমাণ? সেটা তো এখন আপনাকে বলা যাবে না। কেন বলা যাবে না শুনি? দাঁড়ান, আপনার উত্তর দিতে হবে না, আমি বলে দিচ্ছি। আসলে আপনার কাছে কোনো প্রমাণই নেই, আর যেটা নেই সেটা দেওয়া তো সম্ভব না, তাই না? প্রমাণ তো আছে বটেই, কিন্তু সেটা আপনাকে এখন বললে না সমস্যা রয়েছে। আপনি যেরকম চালাক মানুষ, প্রমাণ দ্রুত কিভাবে লোপাট করে ফেলতে হয় তার ঠিক একটা উপায় বের করে ফেলবেন আমি বলে দিলে। তার থেকে ভালো আমি প্রমাণ একেবারে পুলিশের হাতে তুলে দেব, তারা আপনার ব্যবস্থা করবে। আমি এখনো আপনার কথা বিশ্বাস করি না। বিশ্বাস না করলে করবেন না, আমি তো আপনাকে বিশ্বাস করতে বলিনি। কি বলেছি একবারও? হ্যাঁ, তা অবশ্য বলেননি। তবে আমার মতো একজন নামকরা লোকের বিরুদ্ধে যদি আপনি কোনো দোষের কিছু দাবি করেন কিংবা প্রমাণও দিয়ে ফেলেন, তাহলে লোকে এমনিতে সেটা বিশ্বাস করবে না, মেনে নেবে না। কেন মেনে নেবে না? কিভাবে মেনে নেবে? আমার মোটিভ কোথায়? খুনের পিছনে খুনির একটা মোটিভ থাকা প্রয়োজন, না হলে খুনের অভিযোগ টিকবে কেন? আর আমার মনে হয় আমার সেই মোটিভের বিপরীতে আপনার অপরাধের মোটিভটাই আদালতের কাছে বেশি গ্রহণযোগ্য বলে মনে হবে, তাই না? মোটিভ আছে? ঠান্ডা গলায় উত্তর দিলাম আমি। সাথে সাথে দেখলাম অবিশ্বাসীর মতো সি মিলান আমার দিকে তাকিয়ে ভ্রুকুটি করলেন। তারপর মুখে একটা দুর্বল হাসি ফুটিয়ে বললেন, কিসের মোটিভ? কোনো মোটিভ নেই, আপনি মিথ্যে কথা বলছেন। বিশ্বাস হলো না, তাই তো? তাহলে তো আপনাকে একটা গল্প বলতে হবে আমাকে। আচ্ছা শুনুন তবে। সি মিলানের চোখের ওপর সরাসরি আমার দৃষ্টি নিবদ্ধ করে আমি গল্প বলা শুরু করলাম। দশ বছর আগের কথা। সময় রাত 10টা কি 10টা 10। স্থান মডার্ন হসপিটাল, ঢাকা। একজন মুমূর্ষু রোগীকে নিয়ে সেখানে হাজির হন তার স্বামী। কিন্তু প্রথমেই ভদ্রমহিলাকে ভর্তি করতে অস্বীকার করা হয়, কারণ তার অবস্থা এতই খারাপ ছিল যে তাকে বাঁচানো একরকম অসম্ভবই ছিল। হাসপাতালের অভিজ্ঞ সার্জারির ডাক্তার সেটা বুঝে ফেলেন রোগীকে প্রাথমিক পরীক্ষা করেই। তিনি হাসপাতালের কর্তৃপক্ষকে বলেন যে শুধু শুধু ভর্তি করার ঝুঁকি নিয়ে লাভ নেই, তার থেকে রোগীকে কোনো সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার কথা বলতে। কিন্তু সেই ভদ্রলোকের অনেক টাকা আর উপর মহলে অনেক জানাশোনা ছিল, তাই হাসপাতাল কর্তৃপক্ষ প্রথমে ডাক্তারের কথা শুনে কাজ করলেও পরে চাপে পড়ে কিংবা অধিক অর্থ পাবার লোভে রোগীকে ভর্তি করতে রাজি হয়ে যায়।
হাসপাতালের সার্জারির ডাক্তার কেবল একজনই উপস্থিত ছিলেন। বাধ্য হয়ে তাকেই করতে হয় রোগীর অপারেশন জরুরি ভিত্তিতে। অনেক প্রতিকূলতার মধ্যে তিনি সফলভাবে অপারেশনটা শেষ করেই ফেলেছিলেন, কিন্তু একদম শেষ মুহূর্তে গিয়ে ঝামেলা বাঁধল রক্তের অভাবে। ভদ্রমহিলার রক্তের গ্রুপটা একটু বিরল প্রকৃতির ছিল। হাসপাতালের মজুদ যে 2 ব্যাগ রক্ত ছিল তার পুরোটাই অপারেশনের সময় খরচ হয়ে গিয়েছিল। আশেপাশে ফোন করেও হাসপাতালের কর্তৃপক্ষ রক্তের জোগাড় করতে পারল না সেই রাতে। শেষ পর্যন্ত রক্তের অভাবে রোগীর মৃত্যু হলো রাত 2টোর সময়। মহিলার স্বামী যখন এই ঘটনা জানতে পারলেন তখন তিনি খুবই প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠলেন। স্ত্রীর লাশটার দাফন শেষ হতেই নিজের সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়লেন মডার্ন হাসপাতালের বিরুদ্ধে। আদালতে ভুল চিকিৎসা আর ষড়যন্ত্রের মামলা ঠুকে দিলেন। বড় বড় মহলে সাড়া পড়ে গেল। হাসপাতালের অস্তিত্ব ক্রমশ বিপন্ন হয়ে পড়ল। হাসপাতাল বেগতিক দেখল। তারা বুঝতে পারল যে এই বিত্তশালী লোককে অর্থ দিয়ে ব্যাপারটা মেটানো যাবে না। তাই তারা সমাধানের একমাত্র পথটা বেছে নিল। তারা সেই ঝুঁকি নিয়ে অপারেশনকারী ডাক্তারকে ফাঁসিয়ে দিল। আদালতে তারা স্পষ্ট বলল যে ডাক্তার ভুল করেছে রক্তের প্রয়োজনীয় পরিমাণের সম্পর্কে ধারণা করতে। তিনি অপারেশনের আগে সবকিছু ভালোভাবে পরীক্ষা না করে অতি দ্রুত অপারেশন করতে গিয়েই ঝামেলা করে ফেলেছেন। আদালত ডাক্তারকে ফাঁসি দিল না, কারণ রোগীর স্বামী অপারেশনের আগে দলিলে সই করে এই জটিল আর ঝুঁকিপূর্ণ অপারেশনের ঝুঁকি নিতে স্বীকৃতি জানিয়েছিলেন। কিন্তু আদালত প্রয়োজনীয় রক্তের সঠিক পরিমাণ নির্ধারণে ব্যর্থ হওয়ায় তাঁকে একজন চিকিৎসা কার্যে অনুপযোগী ডাক্তার হিসেবে চিহ্নিত করে তাঁর ডাক্তারি লাইসেন্সটি বাতিল করে দিল। এ পর্যন্ত বলার পরে আমি থামতেই সি মিলান চেয়ারে দুর্বলভাবে গা ছেড়ে দিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, এইসব গল্প আপনি আমাকে কেন বলছেন? হ্যাঁ, আপনাকে বলবো না তো কাকে বলবো ডক্টর সিজার মিলান সাহেব? না না না, আমি ডাক্তার না, আমি ডিটেকটিভ। আমি শুধুই একজন ডিটেকটিভ। না, আপনি শুধুই ডিটেকটিভ নন, আপনি একজন প্রাক্তন ডাক্তারও। সেই ডাক্তার যে অনেক পরিশ্রম করে অপারেশন করার পরেও হাসপাতাল তাকে রক্ষা করার কোনো চেষ্টা করেনি। সেই ডাক্তার যার লাইসেন্স নির্মমভাবে বাতিল করে দেওয়া হয়েছিল তার কোনো অনুনয় না শুনেই। সেই ডাক্তার যে প্রতিশোধ নিতে খুন করেছে যথাক্রমে মডার্ন হাসপাতালের প্রতিষ্ঠাতা সাবের খান, সেদিনের আদালতের বিচারপতি কামাল এহসান এবং সবশেষে এখানে পড়ে থাকা সেদিনের মৃত রোগীর সেই বড়লোক স্বামী সৃজন রহমানকে। আর শুধু খুনই করেননি, সেই খুনের অভিযোগ দিয়ে ফাঁসিয়েছেন আরও কয়েকজনকে। বিচারপতির খুনে ফাঁসিয়েছেন সেই মামলায় আপনার বিপক্ষ দলে থাকা উকিলকে। হাসপাতালের প্রতিষ্ঠাতার খুনে ফাঁসিয়েছেন তাঁর স্ত্রীকে। আর আজকে এই মৃত ভদ্রলোকের খুনের দায় চাপাতে চাইছেন আমার ঘাড়ে। সব মিথ্যে, সব ভুল, ষড়যন্ত্র। কি 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 প্রমাণ আছে আপনার আমার বিরুদ্ধে? কি প্রমাণ আছে? কি প্রমাণ আছে? হ্যাঁ, কি 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 প্রমাণ আছে? প্রমাণ তো অনেকগুলো আছে, কোনটা রেখে কোনটা আপনাকে বলি বলুন তো? আচ্ছা ছাড়ুন, প্রথমটা থেকেই শুরু করি। হ্যাঁ, সাবের খানকে হত্যা করার জন্যে আপনি যে বিষটা ব্যবহার করেছিলেন সেই বিষের মোড়কটার কথা মনে আছে? হ্যাঁ, থাকবে না কেন? আমি নিজেই সেটা খুঁজে বার করেছিলাম, আর তাতে মিসেস খানের আঙুলের ছাপও পাওয়া গিয়েছিল। সেটার জন্যই তো তাকে 7 বছরের জেল দেওয়া হলো। ভুল করা হয়েছিল, তাকে জেলে পোড়া উচিত হয়নি। উচিত ছিল আপনাকে জেলে পোড়া। তাহলেই পরবর্তী 2টো খুন আপনি করতে পারতেন না। সেই বিষটা আপনি যে দোকান থেকে কিনেছেন সেই দোকানটা খুঁজে বের করা হয়েছে। সেই দোকানদার স্বীকারোক্তি দিয়েছে সে ওষুধটা কাকে বিক্রি করেছিল। হয়তো কিছুদিনের মধ্যে সেই অপরাধের বিচার শুরু হবে, নির্দোষ মহিলা মুক্তিও পেয়ে যাবেন। বড্ড ভুল করে ফেলেছিলেন মিস্টার মিলান। আপনার মতো একজন বিখ্যাত লোকের সরাসরি দোকানে গিয়ে বিষটা কেনা সম্ভবত উচিত হয়নি।
সি মিলান আমার দিকে ফ্যাল করে তাকিয়ে রইলেন। আমি বলে চললাম, এবার আসুন দ্বিতীয় খুনের ঘটনাতে। কামাল এহসান বিচারপতি, যাকে আপনি নিজের হাতে খুন করেছেন 5 বার তার হৃৎপিণ্ডে ছুরি দিয়ে আঘাত করে, আর সেই ছুরি উদ্ধার হয়েছিল আপনার লাইসেন্স বাতিলের ঘটনায় যুক্ত থাকা বিপক্ষ দলের উকিল কাসেম সিদ্দিকীর বাড়ি থেকে। ছুরিতে কাসেম সাহেবের হাতের ছাপও পাওয়া গিয়েছিল, আর এই মামলার বিচারে তার ফাঁসির আদেশ হয়। স্বাভাবিক ঘটনা, একজন বিচারপতির মতো বড় মানুষকে মারলে তার তো ফাঁসি হবেই। সে এখন কারাগারে নিজের মৃত্যুর দিন গুনছে। কি মনে পড়ছে কিছু? ডিটেকটিভ কিছু না বলে একরাশ আতঙ্ক নিয়ে আমার কথাগুলো শুনে চললেন। আমি না থেমে বলে চললাম, যদিও মনে না পড়ার কথা নয় আপনার, কারণ এই কেসের সমাধানও আগ বাড়িয়ে আপনিই করেছিলেন, বিচারপতির পরিবারের অনুমতি নিয়ে। যাক সে কথা, এবার আসল কথায় আসি। আচ্ছা, সেদিন যে জুতোটা পরে আপনি খুন করতে গিয়েছিলেন সেটা কোথায় আছে বলুন তো? আমার প্রশ্ন শুনে সামনে বসে থাকা সি মিলান যেন চমকে উঠলেন। তার চমক শেষ হতে না দিয়ে আমি বললাম, কদিন ধরে খুঁজে পাচ্ছেন না তাই তো? তাহলে আমিই বলছি ওটা কোথায়। ওটা এখন আমার হেফাজতে রয়েছে। সেই জুতোর তলায় পরীক্ষা করে বিচারপতি কামাল এহসানের রক্তের নমুনা পাওয়া গেছে, আর ডিএনএ ম্যাচের ব্যবস্থা করে সেটা আমি নিজেও নিশ্চিত করেছি। আর বাকি রইল আজকের খুন, সেটার প্রমাণও আমার কাছে আছে। একদম আদালতে গিয়ে আমি সব প্রমাণ দিয়ে দেব, তারপর দেখি আপনার ফাঁসি কে ঠেকায়। সহসাই যেন হিংস্র হয়ে উঠলেন সি মিলান। চোখের পলকেই ঝাঁপিয়ে পড়ে তুলে দিলেন টেবিলের ওপর পড়ে থাকা 9mm উইলসন অ্যান্ড স্মিথ পিস্তলটা। আমার দিকে তাক করে অপ্রকৃতিস্থ গলায় বলে উঠলেন, জিকে অনেক বেশি চালাক মনে করেন তাই না? আর লাভ নেই চালাকি করে, এখানেই শেষ করে দেব আপনাকেও, তারপর লুপাট করে ফেলবো সব প্রমাণ। হ্যাঁ হ্যাঁ, আমি খুন করেছি, সব বেশ করেছি, ওটাই ওদের প্রাপ্য ছিল। আমার কোনো দোষ না থাকা সত্ত্বেও আমাকে শুধু ডাক্তারি পেশা ছাড়তে বাধ্য করলো। ডাক্তার হওয়ার জন্য আমাকে কত কষ্ট করতে হয়েছে এটা ওরা জানে না, কেউ জানে না, শুধু আমি জানি। ওই বড় লোক পিশাচটাকে মেরেই ভেবেছিলাম সব সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু সমস্যার সমাধানের জন্য যদি আরো একটা বেশি খুন করতে হয় আমার কোনো অসুবিধা নেই। 3টা খুন করাও যা, 4টে খুন করাও তাই না? তবে একটা কথা আপনি ঠিকই বলেছেন, আমার মতো বুদ্ধিমান লোককে আগে থেকে প্রমাণগুলোর কথা বলে দেওয়াটাই আসলে একটা ভুল কাজ, আর এই কাজের মাসুল তো আপনাকে গুনতেই হবে। সি মিলান আমাকে গুলি করার আগেই একটা শক্ত হাত এসে তার হাতটা চেপে ধরল, আর 2টো অটোমেটিক রিভলভার তার পিঠে এসে ঠেকল। আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। 9mm পিস্তলে আসলে আরও কয়েকটা গুলি বাকি ছিল, তার একটা গুলি আমার দিকে করে দিলেই আমার আর বাঁচার কোনো উপায়ই থাকতো না। যদিও আমার এই অস্বচ্ছ পোশাকের নিচে বুলেট প্রুফ জ্যাকেট পরা রয়েছে, তারপরেও আমার ধারণা সৃজন রহমানের মতো আমাকেও মাথায় গুলি করে মারার সিদ্ধান্তই নিয়েছিলেন তিনি। মাথায় তো আর কোনো গার্ড পরা সম্ভব ছিল না, তাহলে আমার পরিকল্পনা তিনি আগেই বুঝে ফেলতেন। আসলে আমিও একজন ডিটেকটিভ, তবে স্বাধীনভাবে কেস নিয়ে কাজ করি না, পুলিশের স্পেশাল ব্রাঞ্চের জন্য কাজ করি। ব্যবসার ব্যাপারটা পুরোটাই আমার কভার, যদিও এটার ব্যাপারে খুব বেশি লোক জানে না। সি মিলানের কেসটার সাথে আমার কাজ শুরু হয় বিচারপতি কামাল এহসান খুন হওয়ার পরই। কামাল এহসানের পরিবার স্বাধীন ডিটেকটিভ হিসেবে তাকে নিয়োগ করলেও পুলিশের গোয়েন্দা বিভাগ থেকে এই ব্যাপারে আমাকে নিয়োগ করা হয়। আমি ধীরে ধীরে বিচারপতির বিচার কার্যকালের সব কেসগুলো ঘেঁটে দেখতে গিয়ে সম্প্রতি খুনের একটা কেসের যোগাযোগ খুঁজে পাই।
সেখান থেকে সূত্র ধরে খুঁজতে গিয়ে পাই যে সেই কেসের সমাধান করেছিল এই সি মিলান। তখনই আমার মনে একটা খটকা লাগে। এরপরে আমি আরও গভীরভাবে তদন্ত করে সি মিলানের অতীতের ঘটনা জানতে পারি, আর তখনই আমার কাছে সব ঘটনা একেবারে ঝকঝকে পরিষ্কার হয়ে যায়। আমি এটাও বুঝতে পারি তার পরবর্তী টার্গেট কে। বুঝতে পেরেই আমি ব্যবসায়ীর ছদ্মবেশে সৃজন রহমানের সাথে খাতির করা শুরু করি। কয়েকবার আমাদের মধ্যে টাকার আদান প্রদানও হয়। তবে সি মিলান ভীষণ চালাক লোক। তিনি বিচারপতিকে খুন করার পরে প্রায় 1.5-2 বছর কিছু না করে চুপচাপ অন্যদিকে মাথা খাটালেন, আরও কিছু কেস সমাধান করে ফেললেন। এই সময়ের মধ্যে তার গায়ে হাত দেওয়া যায়নি, কারণ তার বিরুদ্ধে কোনো প্রমাণও ছিল না। তবে আমি বসে থাকলাম না। গোপনে তার বাসায় গিয়ে সি মিলানের সেই জুতোটা চুরি করলাম, যেটা পরে তিনি খুনের দিন গিয়েছিলেন বিচারপতি কামাল এহসানের বাড়িতে। যদিও জুতোটা খুঁজে পাওয়া আমার পক্ষে অসম্ভব হতো, যদি না সি মিলান সেই জুতোর ছাপটা পরের দিন ঘটনাস্থলে গিয়ে মুছে ফেলার আগেই আমি গোপনে গিয়ে সংগ্রহ না করতে পারতাম। পুলিশের হেডকোয়ার্টারে বিচারপতির মৃত্যুর খবর আসার সাথে সাথে আমি গোপনে গিয়ে সেই জুতোর ছাপের একটা ছবি সংগ্রহ করে নিয়েছিলাম, আর সেই ছবি মিলিয়েই চুরি করেছিলাম সি মিলানের জুতো। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটাতে কোনো রক্তের দাগ বা কোনো রকম তথ্য পাওয়া গেল না, যেটা দিয়ে তাকে দোষী প্রমাণ করা সম্ভব। তাই ধৈর্য নিয়ে আমাকে আরও অনেক দিন অপেক্ষা করতে হলো। এই অপেক্ষার মধ্যেই আমি আমার নকল ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে আমার লোন নেওয়া টাকা গচ্চা যাওয়ার একটা দৃশ্যপটও তৈরি করেছি। কিন্তু দুঃখের বিষয় হলো, এতদিন কড়া নজরে রেখেও শেষ পর্যন্ত সৃজন রহমানের খুনের ঘটনাটা ঠেকানো যায়নি। আর সেটা হয়েছে আবার আমার নিজের অস্ত্র দিয়েই। অস্ত্রের হাতলেও আমার হাতেরই ছাপ। সি মিলান আমার বাড়ি থেকে এটা চুরি করে, তারপর হাতে গ্লাভস পরে এটা দিয়েই পরপর 5টা গুলি মাথার এপাশ থেকে ওপাশে করেছে। পিস্তল যদিও ফুল লোডেড ছিল না, তবে যে কটা ছিল কাজ সারার জন্য তাই যথেষ্ট। আমি পিস্তলটা বাঁচাতে না পেয়েই পরিকল্পনাটা বুঝতে পারি। তারপরে দ্রুত এখানে ছুটে আসি। আসার সময় হেডকোয়ার্টারে খবর দিই ফোর্স পাঠিয়ে দেওয়ার জন্যে। কিন্তু দরজা দিয়ে ভেতরে ঢোকার আগেই শুনতে পাই 5-5টা গুলির শব্দ। পরে আমার পরিকল্পনার পরিবর্তন করে পুরো ফোর্সকে বাইরে স্ট্যান্ড বাই রেখে নিজেই ভেতরে যাই। উদ্দেশ্য একটাই ছিল, সি মিলানের আগের খুনগুলোর প্রমাণ জোগাড় করার চেষ্টা। সেই চেষ্টা আমার কিছুক্ষণ আগেই সফল হয়েছে। সি মিলানের স্বীকারোক্তি পুরোটাই এখন আমার স্মার্টফোনে রেকর্ড করা রয়েছে। সেটা সংগ্রহ শেষ হতেই আমি স্পিড ডায়ালে বাইরে থাকা ফোর্স লিডারকে কল করে ভেতরে আসার নির্দেশ দিয়ে দিয়েছিলাম। সি মিলান আমাকে খুনের জন্য ব্যাকুল হয়ে থাকায় বাইরে থেকে কারো ভেতরে ঢোকার ঘটনাটা লক্ষ্য করেননি। সেটা অবশ্য আমার পরম সৌভাগ্য। ধরা পড়া অপরাধী জখম বাঘের মতোই সমান ভয়ঙ্কর। আরও একটু আগে টের পেলেই আমার লাশটাও হয়তো এই টেবিলের ওপরেই পড়ে থাকতো সৃজন রহমানের লাশের পাশে। যাক, পিস্তলে সি মিলানের হাতের ছাপের আর কোনো প্রয়োজন নেই। পিস্তল সহ তাকে একদম হাতে নাতে পাকড়াও করা গেছে। আর ভিডিও ফুটেজ আর আমার স্মার্টফোনে রেকর্ড করা কথা মেলালে সি মিলানের ঠোঁটের নড়াচড়ার সাথে কথাগুলো যখন একেবারে মিলে যাবে, তখন ভিডিওটি জাল করার অভিযোগও দোপে টিকবে না। সি মিলানের মতো একজন বিখ্যাত লোককে এত ভালোভাবে জালে আটকানো না গেলে সে আইনের কানাগলি দিয়ে পিছলে কোনো না কোনোভাবে ঠিকই বের হয়ে যেত। কিন্তু এখন আর সেটা সম্ভব নয়। অনেক সাক্ষী রয়েছে, অনেক তথ্য রয়েছে, তার ফাঁসি হবেই। আর সি মিলানের ক্রোধে জলজল করতে থাকা চোখ দুটোর দিকে তাকিয়ে একটা তাচ্ছিল্যের হাসি হাসলাম আমি। আসলে ঠিকভাবে হাসতে জানলে মানুষকে মারার জন্য কোনো বন্দুক পিস্তলের প্রয়োজন হয় না। সি মিলান একজন অর্ধমৃত মানুষের মতো অসহায়ভাবে আমার হাসি দেখতে লাগলেন। তার চোখে এখন হালকা জলও দেখা যাচ্ছে।
এই জল পরাজয়ের গ্লানির, এই জল হতাশার। আমি আত্মতৃপ্তি নিয়ে দুচোখ ভরে সেই জলের সংক্ষিপ্ত ধারার দিকে তাকিয়ে রইলাম। জয় বড়ই মধুর আর আত্মতৃপ্তিদায়ক। প্রমাণ গল্পটি এখানেই শেষ হলো। টান টান উত্তেজনা ও ক্লাইম্যাক্সের চমক নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। আপনার ভালো লাগাটুকু আমাদের মধ্যেও ছড়িয়ে দিন সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আর শেয়ারের মাধ্যমে। আজকের গল্প পাঠে অংশগ্রহণ করলেন হৃদের সাথে কমলেশ। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকুন রেইনবো মিডিয়া স্টুডিও। নমস্কার।